নির্বাচনের তফসিলের আগে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশ জামায়াতের, জোর প্রস্তুতিতে এনসিপিও। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠক করবেন ইতালির প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে। ঢাকা ময়মনসিংহ রুটে অচলাবস্থা, মালিক সমিতির সিদ্ধান্তে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ। চরম দুর্ভোগে যাত্রীরা, বিকল্প উপায়ে গন্তব্যে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এবং সারা দেশে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি, উদ্বোধন করলেন স্বাস্থ্য উপদেষ্টা। মাসব্যাপী ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছর বয়সী প্রায় 5 কোটি শিশু পাবে ভ্যাকসিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটি সনদ স্বাক্ষর হওয়ার কথা আছে। আপনারা জানেন যে বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। আপনারা জানেন যে বিএনপি 2016 সালে ভিশন 2030 এই নামে একটি কর্মসূচি, এই নামে একটি চার্টার অফ ডিমান্ডস, একটি সংস্কারের কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সামনে উপস্থাপন করেছিলেন। আপনারা জানেন যে এরপরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি যেহেতু উপলব্ধি করেছিল যে চলমান যে তৎকালীন বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনাতে জনগণের কোনো উপকার হবে না, সেই কারণে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের 31 দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছিল। আপনারা সেই সম্পর্কে সবাই জানেন। সেই 31 দফা সংস্কারের যে কর্মসূচি, যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে কিন্তু আজকে পত্রপত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন, 6টি সংস্কার কমিশন যে সমস্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত দিয়েছে বা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই 31 দফা কর্মসূচির মধ্যে ছিল। 31 দফা কর্মসূচিতে আজকের যারা আয়োজক আছেন, সমমনা জোট, তারাও সমর্থন দিয়েছিলেন এবং সেই আন্দোলনে তারাও শরিক হয়েছিলেন। আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে, এগুলো নিয়ে ডিসকাশনস হচ্ছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় বোধহয় তারা আসতে পেরেছেন যেখানে তারা আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন, যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয় ডিআরইউতে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নির্বাচনের মাঠে জোরে সোরেই নামছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ নিয়ে দৃশ্যমান অগ্রগতির পর নির্বাচনই এখন মুখ্য দলগুলোর কাছে। শৃঙ্খলা ঠিক রাখতে তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার পরিকল্পনা বিএনপির। অন্যদিকে ডিসেম্বরে জোট আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। পাশাপাশি অধিকাংশ আসনে জনসংযোগও চালাচ্ছে দলটি। এতদিন নির্বাচন নিয়ে তোড়জোড় না থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাওয়ায় মাঠে নামছে এনসিপিও। হাসান ওয়ালির প্রতিবেদন। উৎসব মুখর নির্বাচনের সংস্কৃতি দেখা যায়নি বেশ কয়েক বছর ধরেই। গত 3টি নির্বাচনেও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়ার পর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তাই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তবে জুলাই সনদ ইস্যুর কারণে কিছুটা ধীরে চলো নীতিতে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো।
তবে একই সঙ্গে রাজনীতির মাঠে শক্তিমত্তার জানান এবং সংগঠন গোছাতে তৎপর দলগুলো। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। 299 আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। অনেকটা অলিখিত জোটবদ্ধ পথ চলা শুরু করেছে জামায়াতে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। তবে এনসিপি এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম হাতে নেয়নি। তরুণদের নেতৃত্বে গঠিত দলটিকে ঘিরে বিএনপি জামায়াত দুই পক্ষের জোটের আলোচনা উঠছে মাঝে মধ্যেই। এতদিন জুলাই সনদের দাবিতে নানান কর্মসূচিতে থাকলেও এখন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছে এনসিপি। যারা প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ঘ সময় ধরে, তাদেরকে সামনে নির্বাচনে প্রস্তুত হওয়ার আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু সে নির্বাচন সেটা কি জোটবদ্ধভাবে হবে না আমরা এককভাবে করব, সে সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে গ্রহণ করিনি। দেশের কল্যাণে জোটবদ্ধভাবে নির্বাচনের মতো কোনো পরিবেশ তৈরি হয়, তার জন্য আমরা ওপেন রয়েছি। এদিকে ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। ধর্মভিত্তিক দল ছাড়াও এতে যুক্ত হতে পারে মধ্যপন্থী দলও। আমরা সবার সাথে আলোচনা হচ্ছে, মানে বাইলিটারাল আলোচনা হচ্ছে, গ্রুপ ভিত্তিক আলোচনা হচ্ছে। আলোচনা পর্যায়ে এখন আছে, কোনোটা ফাইনাল হয় নাই। নভেম্বরের দিকে আলোচনাটা আর একটু এগোবে, ডিসেম্বরে তো এটা একটা ফাইনাল শেপ পাবে আর কি। সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে বিএনপিতে। শিগগিরই এসব প্রার্থীরা নামবেন জনসংযোগে। আমরা নির্বাচন কেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণের কাছে যায়, ভোটারদের কাছে যায়, সেটা আমরা আরও জোরদার করব। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি নিতে তফসিলের অপেক্ষায় দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আজকে সকাল 11টা40 যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তিনি আইনটি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যেটি শুরুতে হয়েছিল এবং শেষ পর্যন্ত যে সংশোধনীগুলো আনা হয়েছে সেগুলো তিনি ট্রাইব্যুনালের সামনে পড়ে শোনাচ্ছেন এবং এরপরই মূল যে আর্গুমেন্ট সেটি তিনি শুরু করবেন। আর যেটি প্রসিকিউশন বলছে যে তাদের আর্গুমেন্ট শেষ করতে 3 কার্যদিবস সময় লাগবে। এরপরে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তারও 3 কার্যদিবস সময় লাগবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এরপরে পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপরেই মূলত এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান, যেটি আইনের ভাষায় সিএভি বলা হয়, সেটি করা হবে, এমনটি কিন্তু প্রসিকিউশন তরফ থেকে জানানো হয়েছে। আর যেটি বলে রাখি যে এই মামলায় এখন পর্যন্ত 54 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 54 জনের সাক্ষ্য গ্রহণের শেষ করার পরে যেটি প্রসিকিউশন বলছে যে এই মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন এবং তথ্য প্রমাণ যে উপস্থাপন করা হয়েছে ট্রাইব্যুনালে, অডিও রেকর্ড এবং একই সঙ্গে প্রশাসনিক যে সিদ্ধান্ত শেখ হাসিনা দিয়েছিলেন সেই সময়, সামগ্রিক বিষয়গুলো ডকুমেন্টারি এভিডেন্স বলেন, তারপরে অডিও রেকর্ডিং বলেন, সবকিছুই প্রসিকিউশন ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে। সবকিছু বিবেচনা করে প্রসিকিউশন বলছে যে এই মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের যে সর্বোচ্চ সাজা ট্রাইব্যুনালের আইনে রয়েছে সেই সর্বোচ্চ সাজা হবে। তবে এক্ষেত্রে এই মামলার অন্যতম আসামি ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। তিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়েছেন এবং তাকে শর্ত দেওয়া হয়েছিল তিনি যদি ফুল সত্য বলেন, অর্থাৎ পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেন এবং সত্য উন্মোচন করেন, এবং এটি যদি ট্রাইব্যুনাল মনে করে যে চৌধুরী আব্দুল আল মামুন তার সাক্ষ্যে সত্য উন্মোচন করেছেন, তাহলে তিনি তাকে মৌকুফ করা হতে পারে বা তার সাজা বাতিল, তাকে খালাসও দেওয়া হতে পারে বা অথবা তার সাজা কমাতেও পারে। এটি আদালতের সিদ্ধান্তই বলে প্রসিকিউশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে। তবে প্রসিকিউশন
প্রসিকিউশন এও বলছে যে চৌধুরী আব্দুল আল মামুন যে সাক্ষ্য দিয়েছেন তাতে সত্য উন্মোচিত হয়েছে এবং ভেতরের যে ঘটনাগুলো তিনি উন্মোচন করেছেন। তো মোটামুটি বলা চলে যে আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হলো, এটি বিচারের শেষ ধাপ এবং প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন করতে 3 কার্যদিবস সময় লাগবে। স্টেট ডিফেন্সও 3 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করবেন, এরপর পাল্টা যুক্তিতর্ক হবে, এরপরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11টা 30 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সময় সংবাদে আরো থাকছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, দুদেশের সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা, আফগান নিরাপত্তা চৌকি ধ্বংসের দাবি ইসলামাবাদের। ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোর থেকে ময়মনসিংহ নগরীর কোনো বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়নি। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। শুক্রবার নগরের মাসকান্দা বাস স্ট্যান্ডে জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। শনিবার পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। পরে ইউনাইটেডের 16টি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। সিদ্ধান্তের প্রতিবাদে বন্ধ করে দেওয়া হয়েছে বিভাগের সব জেলার ঢাকাগামী বাস। আমি যাচ্ছিলাম ঢাকায়, তো আমি জানতাম না আজকে যে এই বাস বন্ধ থাকবে। আমার একটা ইন্টারভিউ, এখন আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না, মানে এমন একটা সমস্যা মধ্যে পড়ছি। জরুরি কাজে বোনরে নিয়ে ঢাকা যাব পাসপোর্ট অফিসে, কিন্তু দুর্ভাগ্য এখন কিভাবে যাব টেনশনে আছি আর কি। তো গাড়ি চলতেছে না, তা আবার বাসায় ফিরে যেতে হবে আর কি। গত পরশুদিন থেকেই তো গাড়িটা বন্ধর পরে কালকে একটু সিদ্ধান্ত নিলে গাড়ি চলবে, তাই 2টা গাড়ি যাওয়ার পরে আবার বন্ধ সিদ্ধান্ত। মালিক অনুরোধ করব তারা যেন এটা যাত্রীদেরকে আর কোনোভাবে ভোগান্তিতে না দেয়, দ্রুত সম্ভব এটা সমাধানে যাওয়ার জন্য। আর আমাদের দাবি হলো এগুলা যে উস্কানিমূলক যে ঝামেলা সৃষ্টি করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এগুলা যে আর কোনো শ্রমিকের প্রতি বিভ্রান্তি সৃষ্টি না করে তাহলেই চলবে। আর যাত্রীদের যে হয়রানিটা করতেছে এই হয়রানির থেকে মুক্ত চাই। এই মুহূর্তে দীঘারকান্দা বাইপাসে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে সড়কে মানুষের চাপ তত বাড়ছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ থাকার কারণে সকাল থেকেই কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই দুর্ভোগে শুধু এখানেই শেষ না, বাস পাচ্ছে না শুধু তাই না, যারা জরুরি প্রয়োজনে ঢাকা যাচ্ছেন তারা কিন্তু বিকল্প উপায়ে তারা যাওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে কিন্তু কয়েক গুণ পরিমাণ বেশি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এবং যেখানে মাইক্রোবাসে অনেককে 700-800 টাকা করেও ঢাকা যেতে হচ্ছে, যেখানে সিএনজি ভাড়া 40 টাকা সেখানে 150-200 টাকা করে আসলে যাত্রীদের যেতে হচ্ছে। অনেকে অপেক্ষা করছেন যে কখন আসলে তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ধরনের লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। এবং এখানে এত কয়েক গুণ পরিমাণ বাড়তি ভাড়া যে দিতে হচ্ছে, এখানে আসলে কোনো ট্রাফিক পুলিশের কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না। প্রশাসনের কেউ আসলে এই অবস্থা থেকে মানুষের এই ভোগান্তি নিরসনে আসলে কোনো পদক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে না। মানুষজন কিন্তু যেভাবে পারছেন, কারণ তাদের কেউ অফিস ধরতে হবে, কেউ আসলে জরুরি প্রয়োজনে যাচ্ছেন। সব ক্ষেত্রে কিন্তু মানুষের এই জরুরি প্রয়োজনে বাড়তি ভাড়া দিয়ে হলেও আসলে তারা যাওয়ার চেষ্টা করছেন।
সব মিলিয়ে মানুষের যে দুর্ভোগ আসলে ততই বাড়ছে। তারা চান যে দ্রুত যেন পরিবহন মালিক নেতারা বসে এই বিষয়টি সমাধান করেন এবং প্রশাসন যেন এই ব্যাপারে উদ্যোগ নেয়, সে তেমনটি আসলে সাধারণ মানুষ চাইছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। সিলেট ঢাকা মহাসড়কের সংস্কার সহ নানা দাবিতে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। ইকরাম, সিলেটের যে বিভিন্ন দাবি, বিশেষ করে সিলেট ঢাকা মহাসড়কের যানজট, সিলেট ঢাকা মহাসড়কের ভঙ্গুর দশা সহ আকাশপথ, রেলপথ সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ডাকে। এই যে কোর্ট পয়েন্ট, এই কোর্ট পয়েন্ট সিলেট নগরীর সব বিপণী বিতান, শপিং মল, দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা এসে এই কর্মসূচিতে অংশ নেয়। এই 1 ঘন্টার জন্য বলা যায় এই পুরো সড়ক অবরোধ ছিল সব জায়গায়। এই কোর্ট পয়েন্ট দিয়ে যে সবগুলো সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল। এই মুহূর্তে সেই আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হবে। আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়া হচ্ছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আছে সেগুলোর ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সেই সাবেক মেয়রের নেতৃত্বে আজকে এই কর্মসূচি পালন করা হয়েছে। এই অবরোধ কর্মসূচি এখন শেষ হওয়ার পরে এই স্মারকলিপি প্রদান করা হচ্ছে। স্মারকলিপি প্রদানের পরপরই এই কর্মসূচির আজকে শেষ করা হবে। মোটামুটি বলা যায় এই ছিল সিলেটের ঘণ্টাব্যাপী যে অবস্থান কর্মসূচি, সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ক্যাম্পাসে ক্যাম্পাসে ভোটের হাওয়া জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ইশতেহার ও অনলাইনে প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন নির্বাচনের যে প্রচারণা সেটির কিন্তু অনেকটাই আসলে শেষ সময়ে চলে এসেছে। এই শেষ সময়ের কিন্তু ছাত্রদল আমরা দেখতে পাচ্ছি যে তাদের নির্বাচনী যে ইশতেহার সেটি আসলে তারা ঘোষণা করছেন শহীদ মিনার প্রাঙ্গণে, এবং এই শহীদ মিনার প্রাঙ্গণে তারা আমরা দেখতে পাচ্ছি যে তাদের 9 দফা ইশতেহার ঘোষণা করছেন এবং এই 9 দফা ইশতেহারের কিন্তু তারা শুরুতে রেখেছেন শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি, ইন্টারনেট সেবা এবং বিদ্যুৎ সেবার যে উন্নয়ন সেটি তারা করবেন। পাশাপাশি তারা ক্যাম্পাসের ভেতরে যে সার্বিক নিরাপত্তা সেটি নিশ্চিত করবেন। ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন করবেন তারা যদি নির্বাচিত হতে পারেন। পাশাপাশি তাদের যে আবাসিক সংকট রয়েছে, শিক্ষার্থীদের আবাসিক সংকট তারা নির্বাচিত হতে পারলে দূর করবেন। এই ধরনের কিন্তু তারা বেশ 9টি কিন্তু আমরা ইশতেহার দেখতে পাচ্ছি যে এই 9টি ইশতেহার দিয়েছেন। এর মধ্যে কিন্তু রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করবেন। পাশাপাশি ক্যাম্পাসের সকল প্রকার সামাজিক সহাবস্থান এবং মুক্ত চর্চার কিন্তু নিশ্চিত করা হবে। এ ধরনের কিন্তু 9টি দাবি কিন্তু তাদের পক্ষ থেকে আসলে তুলে ধরা হয়েছে এবং তারা নির্বাচিত হলে মূলত সেই দাবিগুলোর উপর জোর দিয়ে তারা কাজ করবেন বলে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে। আপনারা জানেন যে এর আগে সকাল থেকেই বিভিন্ন প্যানেল কিন্তু আমরা দেখছিলাম যে তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়ে আসছেন। এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে রাজশাহী কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে কিন্তু যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদের সঙ্গে প্রার্থীরা বসেছিলেন এবং সেখানে একটি প্রশ্নোত্তর পর্ব কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রার্থীরা নানা প্রশ্ন করেছেন এবং এই নানা প্রশ্নের উত্তর আসলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন সেটা দিয়েছেন এবং এর মধ্য দিয়ে আসলে সুন্দর একটি প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী তারিফ রহমান।
আমার হাতে এই যে কয়েকটি লিফলেট দেখতে পাচ্ছেন, এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থীরা রয়েছেন চাকসু হল সংসদ নির্বাচনে, তারা একটি ব্যতিক্রমধর্মী চিন্তা থেকে আসলে দেখা যায় যে ডলার, কেউ হচ্ছে চিঠি, বা কেউ ফুল, বা কেউ পাসপোর্ট, এরকম বিভিন্ন আসলে আঙ্গিকে এই যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। আমরা দেখছি যে আগামী 15 অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করেই আসলে এই যে একটি বিশাল আসলে উৎসবমুখর পরিবেশের যে সৃষ্টিটা হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে, সকাল থেকে দুপুর রাত সবসময় চলছে ক্যাম্পাসে প্রার্থীদের আনাগোনা, ভোটারদের কাছে তাদের ইশতেহার ও প্রচারের সময় কার্যক্রম। এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রার্থী সে চার্লি চ্যাপলিনের ধারণ করেছে, আসলে রূপ ধারণ করে আসলে সে ভোটারদের কাছে ভোট চাচ্ছে। এরকম বিভিন্নভাবে কেউ স্কেটিং করে বা কেউ বিভিন্ন নাটক গানের মাধ্যমে আসলে প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এবং আগামীকাল রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা কার্যক্রম। তো শেষ মুহূর্তে আসলে ব্যস্ত সময় পার করছেন আসলে এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা, এবং তারা সকল ভোটারদের কাছে যাওয়ার জন্য আসলে আপ্রাণ চেষ্টা করছেন। এছাড়া আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, যারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা আসলে কথা বলেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন একটি যাতে সুন্দর ও ভালো নির্বাচন আসলে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে কাজ করে যাচ্ছেন। এবং 15 তারিখ সকাল 9টা থেকে আসলে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে এবং সেই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হবে বিকাল 4টায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে আগারগাঁওয়ে তিনি বলেন, আইনে কর্তৃপক্ষকে অবাধ নয় বরং প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া আইন প্রণয়নে অংশীজনদের সঙ্গে দফায় দফায় আলোচনাও করা হয়েছে। যেহেতু পার্সোনাল ডেটা প্রোটেকশনের সাথে ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্সের সাথে দেশের পাশাপাশি বিদেশি স্টেক হোল্ডাররা জড়িত, সেজন্য আমাদেরকে দেশের বাইরের যে স্টেক হোল্ডার আছে, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, মেটা, গুগল, উবার, টেক প্ল্যাটফর্ম, যত কোম্পানি আছে বাংলাদেশে যারা, তাদের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কিংবা কালেকটিভলি আমাদেরকে কনসালটেশনে বসতে হয়েছে। আইনটা করার মাধ্যমে একটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি তৈরি করেছি। আমরা প্রথমবারের মতো আইন এবং পলিসির সাথে অর্গানাইজেশনের একটা সম্পর্ক এবং একটা সংযোগ সেতুবন্ধন স্থাপন করেছি। সারা দেশে চলছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় কিন্তু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কর্মসূচি শুরু হয়েছে। কিছু সময় আগে খুলনাতে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকাদান কর্মসূচি চলছে। 9 মাস বয়সী থেকে 15 বছর পর্যন্ত শিশুদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার কিছুক্ষণ আগে খুলনার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তিনি যান, সেখানে এই টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেখানে এই টিকার কেন আসলে দেওয়া প্রয়োজন এবং এর স্বাস্থ্যগত যেসব দিক, সেসব দিক আসলে চিকিৎসকরাও তুলে ধরেছেন। এবং আমরা দেখছি এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সঙ্গে অভিভাবকরাও রয়েছেন, তারা কিন্তু এখানে সবাই লাইনে বসে আছেন এবং তারা একের পর এক এই টিকা আসলে গ্রহণ করছেন। এবং এই টিকা দেওয়ার মাধ্যম দিয়ে আসলে টাইফয়েড সংক্রান্ত যে কোনো রোগ থেকে আসলে ভালো থাকা যাবে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। এবং একই সঙ্গে আসলে খুলনা মহানগরীতে মোট 8 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1,24,000 শিশুকে আগামী 2 সপ্তাহের মধ্যে টিকার আওতায় আনা হবে বলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া খুলনা বিভাগের 10টি জেলায় এই লক্ষ্যমাত্রা প্রায় 13 লক্ষ। সব মিলিয়ে আমরা যদি বলি যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যারা এখানে শিক্ষার্থীরা আসছেন, যারা টিকা গ্রহণ করছেন এবং যারা অভিভাবক রয়েছেন, তারা সকলের মধ্যে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে। এবং শিক্ষার্থীরা আসলে বলছেন যে অভিভাবকরা বলছেন যে এই টিকাদান কার্যক্রমে তারা আসলে আগ্রহ দেখিয়েছেন এবং তারাও আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে এই টিকাদান কর্মসূচি সফল করছেন এবং এটি আসলে বাচ্চারাও আগ্রহ ভরে এই টিকা গ্রহণ করছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচির সর্বশেষ খবর। আমরা একটু বরিশালে যেতে চাই, সেখানকার টিকাদান কর্মসূচির খবর জানাবেন সহকর্মী অপূর্ব অপু। টাইফয়েডের টিকা ক্যাম্পেইন কার্যক্রম
কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে বরিশালের সদরঘাট স্কুলে এখানে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এবং সেই সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম তিনি এই কার্যক্রমের বরিশালে উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পরপরই এখানে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। মূলত এর আগে শিশুরা এখানে এসে স্কুলগুলোতে তারা তাদের জন্ম সনদ দেখিয়ে রেজিস্ট্রেশন করেছে এবং রেজিস্ট্রেশনের পরপর টিকা কার্যক্রম প্রদান শুরু হয়ে গেছে। বিকেলে আরও একটি বড় আয়োজন রয়েছে বরিশাল ক্যাডেট কলেজে, সেখানে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই টিকা কার্যক্রম আরও একটি বড় ক্যাম্পিং রয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে যেটা জানিয়েছে আমাদেরকে যে টাইফয়েডে প্রতি বছর বিশ্বজুড়ে বহু মানুষ প্রাণ হারায়, তাই বাংলাদেশের মানুষ যাতে করে এই টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রাণ না হারায় সেজন্যই দেশব্যাপী এবছর প্রথমবারের মতোই বিনামূল্যে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 9 মাস থেকে 15 বছর বয়সী প্রায় 5 কোটি শিশুর জন্যই সরকার কিন্তু এবছর এই টাইফয়েড টিকা প্রদান করার ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে বরিশালের চিত্র যদি বলি, প্রায় 1.25 লাখ টিকা এখানে মজুত করা রয়েছে। যে কোনো শিশু তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিংবা অভিভাবক যদি জন্ম সনদ দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ইপি সেন্টারগুলো যেগুলো রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র যেখানে রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করে এই টিকা কার্যক্রমে তিনি তার অংশ নিতে পারবে এবং টিকা দেওয়ার ফলে জ্বর থেকে তারা মুক্তি পাবে। শিশুদের জন্য এমনিতেই 11টি টিকা রয়েছে, 11টি টিকার বাইরেও এই টাইফয়েড টিকা ক্যাম্পিং যেটা বলছে যে এই টিকা ক্যাম্পেনের মধ্য দিয়ে যে শিশুদের প্রতি বছর যে জ্বরে আক্রান্ত হয়ে মানুষ প্রাণ হারায় সেটি কমে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর এই আয়োজনে আরও জানিয়েছে যে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে তৈরি করা হয়েছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদানপ্রাপ্ত এই টিকাটি সম্পূর্ণ নিরাপদ বলছে চিকিৎসকরা বা উদ্যোক্তারা। এর মধ্যে নেপাল, পাকিস্তান সহ 8টি দেশে সফলভাবে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং এই যে টিকা কার্যক্রমগুলো চলছে বেশ আমরা দেখছি বরিশালে অন্তত এক মধ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কাছে তথ্য রয়েছে বেশ একটা আনন্দমুখর পরিবেশ বা সুন্দরভাবে কিন্তু এই টিকা কার্যক্রম প্রথম দিনের মতো শুরু হয়েছে। আগামী এই 1 মাস ব্যাপী এই টিকা কার্যক্রম চলবে এবং বিনা পয়সায় যে কেউ কিন্তু এই শিশুরা টিকা নিতে পারবে। আমার কাছে বরিশাল থেকে আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং খুলনায়। বিগত 3টি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী অধিকাংশ ব্যক্তি আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। 1,35,000 জনকে অস্ত্রসহ এবং 4,50,000 জনকে নিরস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিয়োজিত থাকবে। এর জন্য 3,107 জন রিক্রুট সিপাহীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দেখছেন সময় সংবাদ। এবারে আন্তর্জাতিক খবর। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে তালেবান হঠাৎ হামলা চালায়, এতে পাকিস্তানের 15 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। জবাবে পাকিস্তানি সেনারা ভারী অস্ত্র, ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। দখলে নেয় তালেবান সেনাদের অন্তত 19টি সীমান্ত পোস্ট। আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে দুই দেশের মধ্যে এমন সংঘর্ষের জেরে উদ্বেগ জানিয়েছে সৌদি আরব, ইরান ও কাতার। উভয় পক্ষকে দ্রুত সংযম, সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানানো হয়েছে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন বিলম্বিত করতে পিআর নিয়ে আন্দোলন করছে কয়েকটি দল, বললেন মির্জা ফখরুল। চাপিয়ে দেয়া কোনো কিছু গ্রহণ করবে না দেশের জনগণ। এবং ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠক করবেন ইতালির প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।